এতক্ষণ ধরে পড়ালাম, সব ভিডিও নষ্ট হয়ে গেল। আবার বলে দিচ্ছি, বুঝতে পেরেছো তো? নতুন বানাচ্ছি তো। একটু আগে পড়াচ্ছিলাম, ভিডিও রেকর্ড করছিলাম, কিন্তু বন্ধ হয়ে গেল। দেখো, আরেকবার রিপিট করে দিচ্ছি। আজকের টপিক হচ্ছে গ্যাসের ব্যাপন, আর আমরা এর মধ্যে পড়বো গ্যাসের গ্রাহামের ব্যাপন সূত্র। তাই হোক, তো ব্যাপন ঘটনাটার জন্য প্রথম দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে গ্যাস অণুগুলোর বিশেষ দুটো ধর্ম। এক হচ্ছে এই যেখানে মার্ক করে দিয়েছি, দেখো লিখে দিয়েছি, বিশৃঙ্খল গতি। এইভাবে বোঝাতে চেয়েছি যে অণুগুলো এদিক ওদিক এলোমেলোভাবে এদিক ওদিক ছুটে বেড়ায়। আরেক হচ্ছে অণুগুলির মধ্যে বিস্তর ফাঁক। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি বোঝাতে চাইছি যে অণুগুলোর মধ্যে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। বোঝা গেল? এই দুটো কারণে একটা গ্যাস যখন আরেকটা গ্যাসের সংস্পর্শে আসে, বোঝা গেল তো? একটা গ্যাস যখন আরেকটা গ্যাসের সংস্পর্শে আসবে, তখন গ্যাসগুলো কি হবে? পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়বে বা মিশে যাবে। বোঝা গেল তো? তাহলে এই যে ছড়িয়ে পড়ছে, মিশে যাচ্ছে, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে যে মিশে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। বোঝা গেল? এবং দুটো খুব কমন এক্সাম্পল, এক হচ্ছে রুম স্প্রে, পারফিউম, বা ল্যাবে দেখবে H2S বানানোর যে টিপ যন্ত্র রয়েছে। বোঝা গেল তো? তো ওখানে দেখবে যে কোনো কারণে যদি H2S গ্যাস লিক হয়ে যায়, H2S গ্যাসের গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধ। এই গ্যাস গন্ধগুলো বা সুগন্ধিগুলো ওটা ঘরে ছড়িয়ে পড়বে, গোটা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে। রুম স্প্রে বা পারফিউমও যদি হয়, বা ইতার যদি নাও, এটা গোটা রুমে ছড়িয়ে পড়বে। বোঝা গেল তো? এই ঘটনাটাকেই ব্যাপন বলছে। এবার কাকে বলে? তো দেখো, এখানে লেখা আছে যে যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক ভর নির্বিশেষে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে যে মিশে যাচ্ছে, নিঃসৃত হয়, তাকেই গ্যাসের ব্যাপন বলে। এগুলো একটু আগে সব লিখে লিখেই পড়াচ্ছিলাম, বই দেখতে হচ্ছিল, কিন্তু ভিডিওগুলো 5 মিনিট হয়ে আর হলো না। যাই হোক, আবার চেষ্টা করছি। যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক ভর নির্বিশেষে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে যে মিশে যাচ্ছে, এটাকেই আমরা কি বলতে পারি? ব্যাপন বলতে পারি। বোঝা গেল তো? তাহলে এটা একটু ভালো করে দেখবে, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। এক হচ্ছে ঘনত্ব বা আণবিক ভর নির্বিশেষে। তো যখন দুই বা ততোধিক গ্যাস পরস্পরের সাথে সঙ্গে যখন মিশে যায়, তখন ভারী গ্যাস হোক, হালকা গ্যাস হোক, ঠিক আছে, এরা ওরকম নয় যে অভিকর্ষজ বলের টানে নিচের দিকে পড়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, তা নয়। উইদাউট এনি হেল্প, বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই তারা ইজিলি একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। কারণ এই যে বিশৃঙ্খল গতি, তারপর অণুগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, এগুলোর কারণে তারা ইজিলি মিশে যাচ্ছে। এই ছবির মাধ্যমেও আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। এই ধরনের দুটো গোলাকার পাত্র রয়েছে এবং তার মধ্যে একটা কমন নল, এখানে একটা চাবি দেওয়া আছে, স্টপ কক বলা হয়। বাঁ দিকে এ গ্যাস, এই নীল কালার দিয়ে দেখো বোঝানো আছে ডট দিয়ে, আর ডান দিকে হচ্ছে তোমার বি গ্যাস, এটাকে রেড ডট দিয়ে বোঝানো হয়েছে। এবার মাঝে যদি এই স্টপ কক বা চাবিটা যদি আমি খুলে দিই, তাহলে কি দেখতে পাবো? যে দুটো পাত্রের মধ্যে, গোলাকার পাত্রের মধ্যে এ এবং বি দুটো গ্যাসে পরস্পরের সঙ্গে কি আছে? মিশে গেছে, ছড়িয়ে গেছে। তো এটাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। নেক্সট যে টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ছিদ্র ব্যাপন। ক্লিয়ার হলো তো? নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ছিদ্র ব্যাপন। হোপফুলি ভিডিওটা স্টপ হবে না। ছিদ্র ব্যাপন, ঠিক আছে? যতটা পারছি তোমাদের করিয়ে দিচ্ছি এমার্জেন্সির জন্য, তুমি যেটা কমপ্লিট করে দিতেই হবে। নেক্সট হচ্ছে ছিদ্র ব্যাপন, ঠিক আছে? ছিদ্র ব্যাপন কি? ধরে নাও একটা বদ্ধ পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, ক্লোজ ভেসেল, ওর কোন একটা দেওয়ালে তুমি ধরে নাও একটা ছোট ফুটো করে দিয়েছো। তো ফুটোর মধ্যে দিয়ে কি হবে? গ্যাসগুলো বেরিয়ে আসবে। বোঝা গেল তো? ফুটোর মধ্যে দিয়ে কি হবে? গ্যাসগুলো বেরিয়ে আসবে
এবার যে বদ্ধ পাত্রের মধ্যে যে গ্যাস ছিল ওটা যখন চাপ বেশি, আর যখনই তোমার ফুটোর মধ্যে দিয়ে যখন গ্যাস বেরিয়ে আসছে, বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে গ্যাস যে বেরিয়ে আসছে ছিদ্রের মধ্যে দিয়ে, এটাকে আমরা কি বলবো? ছিদ্র বাপন বলবো। বোঝা গেল তো? তো এটাকে বোঝানোর জন্য আমরা যদি ছবির মাধ্যমে বোঝানো যায়, সেটা হচ্ছে, ধরে নাও, ছবিগুলো এলোমেলো হতে পারে, একটু কাইন্ডলি। এই ধরে নাও বদ্ধ পাত্র রয়েছে, বাঁ দিক আর ডান দিক, মাঝে একটা দেওয়াল রয়েছে, অবশ্য দুটোই বদ্ধ পাত্র। বাঁ দিকে পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো রয়েছে, ক্লিয়ার হলো? এবং ছবিতে হয়তো দেখে মনে হচ্ছে যে অণুগুলো স্থির অবস্থায় রয়েছে, কিন্তু অণুগুলো স্থির অবস্থায় নয়, এলোমেলো ভাবে, সবস্ফূর্ত ভাবে, এলোমেলো ভাবে এইভাবে ছুটে বেড়াচ্ছে। বোঝা গেল তো? এবার যদি আমরা এইখানে যদি একটা টাইনি হোল করে দিই, পিন হোল যাবে, দেখতেই পাচ্ছ এই যে দেখাতে যে পিন হোল বা টাইনি হোল যদি করে দাও বা ছিদ্র যদি করে দাও, তাহলে ওই ছিদ্রের মধ্যে দিয়ে গ্যাসের অণুগুলো কি হবে? বেরিয়ে আসার চেষ্টা করবে, দিয়ে ডান দিকে যে কি বলে ফাঁকা জায়গা রয়েছে, বদ্ধপাত্র, ডান দিকে বদ্ধপাত্র যে ফাঁকা জায়গা রয়েছে, এর মধ্যে গ্যাসগুলো প্রবেশ করবে। তো বাঁ দিকে এটা হলো উচ্চচাপ যুক্ত অঞ্চল ছিল, আর ডান দিকে কি হচ্ছে? নিম্নচাপ যুক্ত অঞ্চল রয়েছে। মানে উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ছে, এবং কিভাবে ছড়িয়ে পড়ছে? ওই সূক্ষ্ম যে ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে দিয়ে গ্যাস অণুগুলো ছড়িয়ে পড়ছে। বোঝা গেল? ক্লিয়ার হলো? এই ঘটনাটাকেই আমরা কি বলবো? ছিদ্র ব্যাপন বলবো। তো এটাকে যদি আমরা লিখি, ডিফাইন করি, তো যে প্রক্রিয়ায়, ঠিক আছে, কোনো আবদ্ধ পাত্রে যে প্রক্রিয়ায় কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাস, ঠিক আছে, এই যে বাঁ দিকটা দেখে নাও, আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাস পাত্রের দেওয়ালে উপস্থিত, এই যে পাত্রের দেওয়ালে, পাত্রের দেওয়ালে উপস্থিত এই যে সূক্ষ্ম ছিদ্র, আসলে দেখতে পাচ্ছ, এই সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে নিম্নচাপযুক্ত অঞ্চলে, ঠিক আছে, তোমার ছড়িয়ে যায় এবার নিঃসৃত হয়। পাত্রের দেওয়ালে উপস্থিত, ভুলে গেলাম, সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে, সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে নিম্ন চাপ অঞ্চলে বা শূন্য স্থানে। এটা যদি দেখো, একটু আগে ছবিতে তুমি হয়তো দেখতে পাবে, যদি রিমাইন্ড করো ভিডিওটা, বাঁ দিকের যে বদ্ধ পাত্রটা, এটা গ্যাস দ্বারা ফুলফিল ছিল, আর ডান দিকটা শূন্য ছিল। তারপর এখানে একটা টাইনি হোল করে দিলে এখান থেকে ইজিলি গ্যাসগুলো কি হবে? ব্যাপিত হবে, ঠিক আছে, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত বা শূন্য স্থানে এই যে গ্যাসগুলো যে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, বা নিঃসৃত হচ্ছে, নিঃসৃত হয়, একটু বই দেখতেই হয়, আমার অভ্যাস নেই, নিঃসৃত হয়, এটাকেই আমরা কি বলবো? ছিদ্র ব্যাপন। এই ঘটনাটাকে কি বলা হবে? ছিদ্র ব্যাপন। বোঝা গেল? এই দেখো, ছিদ্র ব্যাপন হয়েছে। যে প্রক্রিয়ায় কোনো আবদ্ধ বা বদ্ধ পাত্রে রক্ষিত গ্যাস পাত্রের দেওয়ালে উপস্থিত সূক্ষ্ম ছিদ্র, এই যে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে নিম্নচাপও হতে পারে, হঠাৎ নিম্নচাপ মানে এখানে হয়তো কিছু পরিমাণ গ্যাস থাকতেও পারে, বা শূন্যস্থানও থাকতে পারে। আমি যে ছবিটা বানিয়েছিলাম সেখানে শূন্যস্থান ছিল, এই যে
নিঃসৃত হয়, বেরিয়ে আসছে, এটাকেই আমরা কি বলবো? ছিদ্র ব্যাপন বলবো। বোঝা গেল তো? এটাকেই আমরা ছিদ্র ব্যাপন বলবো। আশা করি বুঝতে পারছো তোমরা। সহজ জিনিস, নিজেরও পড়লেও বুঝতে পারবে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের সূত্র। গ্রাহামের ব্যাপন, ঠিক আছে, গ্রাহামের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের সূত্র। গ্রাহামের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের সূত্র। তো গ্রাহাম বলেছিলেন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই যে ডিফিউশন বলো বা এফিউশন বলো, দ্যাট ইজ ডিফিউশন মিনস ব্যাপন অ্যান্ড এফিউশন মিনস হচ্ছে ছিদ্র ব্যাপন, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেনসিটি। ওকে, অর্থাৎ ব্যাপন বা ছিদ্র ব্যাপন গ্যাসের ঘনত্বের বর্গমূলের সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক। বোঝা গেল তো? এবং এর জন্য তোমাকে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হবে না এবং চাপেরও কোনো পরিবর্তন হবে না। তো কি বলেছিলেন? যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন, কোনো গ্যাসের ব্যাপনের হার, ওই হলো ব্যাপন বা ব্যাপনের হার। ব্যাপনকে তো আমরা ব্যাপনের হার দিয়ে নর্মালি ডিনোট করি, বলতে গিয়ে হয়তো ভুলে গেছি। ব্যাপন বা ব্যাপনের হার, ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার, ছিদ্র ব্যাপনের হার, ঠিক আছে, কার সঙ্গে সমানুপাতিক? গ্যাসের ঘনত্বের সঙ্গে, নট সমানুপাতিক, ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, গ্যাসটির ঘনত্বের ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। হলো, দেখে নাও। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, দিস ইজ ইম্পর্টেন্ট কন্ডিশন, কোনো গ্যাসের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো ব্যাপনের হারকে আমরা নর্মালি, ঠিক আছে, আয়তন বাই সময় দিয়ে ডিনোট করি। একক সময়ে যে আয়তনের গ্যাস তোমার ব্যাপিত হচ্ছে বা ছিদ্র ব্যাপিত হচ্ছে। বোঝা গেল তো? ক্লিয়ার হলো তো? হোপফুলি এটাকে যদি আমরা ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার, ঠিক আছে, এই ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার, এটাকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে, অবশ্যই চাপ উষ্ণতা নির্দিষ্ট থাকবে। তো এটা হচ্ছে ভি বাই টি। ভি মানে হচ্ছে, হোয়াট ইজ ভি? ভি হচ্ছে টি সময়ে যে আয়তনের গ্যাস কি হচ্ছে? ব্যাপিত হয় বা ছড়িয়ে যায় বা নিঃসৃত হয়। হোপফুলি ব্যাপিত হয় শব্দটা খুব একটা ভুল নয়। আশা করি বুঝতে পারছো তোমরা যেটা আমি বোঝাতে চাইছি। বোঝা গেল তো? হ্যাঁ, যেটা আমি বোঝাতে চাইছি সেটা আশা করি তোমরা বুঝতে পারছো, যে ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার অ্যাকচুয়ালি ভি বাই টি। এটাকে যদি আমরা বলি একক সময়ে যে আয়তনে গ্যাস ব্যাপিত হয়, তো ব্যাপনের হারকে আমরা
বলতে পারি একক সময়ে একক সময়ে যে আয়তনের গ্যাস কি হচ্ছে ব্যাপিত। বোঝা গেল? একক সময়ে যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় তাকেই আমরা বলবো ব্যাপনের হার। বলা হচ্ছে যে তাহলে ব্যাপনের হারকে আমরা আর দিয়ে ডিনোট করলাম, আর গ্যাসের ঘনত্ব, গ্যাসটির ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে যদি ডিনোট করি, তাহলে গ্রাহামের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের সূত্র অনুযায়ী এই ব্যাপনের হার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ডেন্সিটি। বোঝা গেল তো? এইটা হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাসের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। এরকম আমার ধরে নাও দুটো গ্যাস নিলাম, একটা এ একটা বি। অবশ্যই দুটো গ্যাসেরই চাপ উষ্ণতা কি হবে? সেম হবে। তো এই গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের হার যদি এ আর এ হয় আর ঘনত্ব যদি ডি এ হয়, তাহলে এর ক্ষেত্রে আর এ ইনভার্সলি প্রপোর্শনাল বাই রুট ওভার 1/√/dA। সিমিলারলি বি গ্যাসের ক্ষেত্রে যদি ব্যাপনের হার আর বি হয় আর গ্যাসটির ঘনত্ব যদি ডিবি হয়, দেখে নাও আর বি এবং ডিবি যদি হয়, তাহলে ব্যাপনের হার কি হবে? আর বি inversely proportional to square root of density of B gas. Therefore, এখান থেকে আমরা লিখতে পারি RA by RB equal to root over dB by dT। এইটা আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা দুটো সমীকরণ লিখতে পারি। কেস 1, সেটা হচ্ছে যে আমরা জানি ঘনত্ব বাষ্প ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। ডি মানে ঘনত্ব, আর ক্যাপিটাল ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। এই যে ক্যাপিটাল ডি, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব গ্যাসের। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আর এ বাই আর বি। দেখে নাও, আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার ডিবি বাই ডিএ। বোঝা গেল? লেখা যেতে পারে। ক্লিয়ার হলো? তো এটার অর্থ কি দাঁড়ালো? যে চাপ উষ্ণতার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে গ্যাসের ব্যাপনের হার গ্যাসের বাষ্প ঘনত্বের বর্গমূলের সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। বোঝা গেল তো? তাহলে নির্দিষ্ট চাপ উষ্ণতায় কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, দেখে নাও, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাস সমূহের, দুটো গ্যাস নিয়েছি, গ্যাস সমূহের নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাস সমূহের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার, ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার, এ দেখো ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার কার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে? ঠিক আছে, তাদের বাষ্প ঘনত্বের, তাদের বাষ্প ঘনত্বের বর্গমূলের, এ দেখো বাষ্প ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। বোঝা গেল তো? ব্যস্তানুপাতিক হবে। দেখে নাও, নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাস সমূহের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার তাদের বাষ্প ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে।
এই একটা কেস আছে। এই ছবিটা তুলে নিয়ে আমি, বোঝা গেল তো? এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই ব্যাপন বা ছিদ্র ব্যাপনের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক। তো আমরা কি জানি, ঘনত্ব বাষ্প ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, আবার বাষ্প ঘনত্ব আণবিক ভরের সঙ্গেও সমানুপাতিক। তা সেই ঘনত্বই হোক আর বাষ্প ঘনত্বই হোক, বোঝা গেল তো, আর আণবিক ভরই হোক, সব ক্ষেত্রেই ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার কি হবে, তাদের ঘনত্ব হোক, বাষ্প ঘনত্ব হোক বা আণবিক ভর হোক, তাদের বর্গমূলের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। বোঝা গেল? এই জিনিসটা এবার লিখবো আমরা, ঠিক আছে? তো কেস 2, এই যে বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু কি, আণবিক ভর বাই 2 হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, আর এ বাই আর বি রুট ওভার ডিবি বাই ডিএ। আর যদি তোমার মনে হয় তো ডিবি জায়গার এমবি মানে বি গ্যাসের আণবিক ভর বাই এ গ্যাসের আণবিক ভর, আলটিমেটলি কি দাঁড়াবে, আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। এটাও কি দাঁড়াচ্ছে, যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের বা গ্যাস সমূহের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। বোঝা গেল তো? তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানলাম, যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় চাপ ও উষ্ণতায় গ্যাস সমূহের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার কি হবে, তাদের আণবিক ভরের বর্গমূলের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তাদের আণবিক ভরের বর্গমূলের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। মেন হচ্ছে বোঝানো। বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পারছো। নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাস সমূহের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার তাদের আণবিক ভরের বর্গমূলের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। এবার এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে। এরা হচ্ছে ব্যাপন বা ছিদ্র ব্যাপনের সঙ্গে গ্যাসের আয়তনের কি সম্পর্ক, অ্যাট কনস্ট্যান্ট টাইম, আর সময়ের সঙ্গে কি সম্পর্ক, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে? তাহলে ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন, পয়েন্টটা দেখেই লিখছি, ছিদ্র ব্যাপিত গ্যাসের, ঠিক আছে, আয়তন ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক। ভুলভাল মাঝে মাঝে বকে দিই। আয়তন ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক। এগুলো খুবই সূক্ষ্ম পয়েন্ট, মনে রাখতে পারলে খুবই ভালো হয়। তো যেহেতু আমরা আয়তনের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক আমরা বার করছি, তার মানে এখানে সময়টা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? তাহলে আর যেহেতু ব্যাপনের হার করছি, এখানে আমাদের কি করতে হবে, যে চাপ উষ্ণতা নির্দিষ্ট রাখতে হবে। আমরা ধরে নিচ্ছি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়
এ ও বি দুটো গ্যাস নেব, ঠিক আছে, উষ্ণতায় একটাই ছিদ্র থাকবে, একটাই বদ্ধ পাত্র, একবার এ গ্যাস আরেকবার বি গ্যাস রাখবো, কি হবে তাদের ছিদ্র ব্যাপন করব, ঠিক আছে। তো সময়টা সেম রাখবো দুটো গ্যাসের ক্ষেত্রে। তো একই সছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে ঠিক আছে, টি সময়ে, দুটো গ্যাসের ক্ষেত্রে সময় সেম রাখবো, মধ্য দিয়ে টি সময়ে এ ও বি দুটি গ্যাস, এ ও বি দুটি গ্যাস যথাক্রমে ভি এ ও ভিবি আয়তন ছিদ্র ব্যাপিত হয়। ভিবি আয়তন কি হয়? ছিদ্র ব্যাপিত হয়। দেখে নাও, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একই সছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে টি সময়ে এ ও বি দুটি গ্যাস যথাক্রমে ভি এ ও ভিবি আয়তন কি হচ্ছে? ছিদ্র ব্যাপিত হচ্ছে। তাহলে এখানে এ গ্যাসের ব্যাপনের হারকে যদি আর এ বলি, আর এ কি হবে? ভি এ বাই টি, আর আর বি হবে ভিবি বাই টি। ক্লিয়ার হলো? এবার আমরা কি জানি? আমরা জানি আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। ঠিক আছে, দেখে নাও ভালো করে লেখাটা। তাহলে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভি এ বাই টি বাই ভিবি বাই টি ইকুয়াল টু কি দাঁড়াবে? রুট ওভার এম বি বাই এম। দেখে নাও, দিয়ে টি টি কেটে যাবে, তাহলে দাঁড়াবে কি? ভি এ বাই ভিবি, এই পাশে লিখে দিচ্ছি, ভি এ বাই ভিবি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? যে আয়তন, যে আয়তনে গ্যাস ব্যাপিত হচ্ছে একই সময়ে, সেটাই হচ্ছে গ্যাসের আণবিক ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, ওই সেম জিনিস। তাহলে এটাকে যদি আমরা ইন ওয়ার্ডস লিখি, তাহলে সমচাপ উষ্ণতায় একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে গ্যাসের একই সময়ের মধ্যে দিয়ে যে গ্যাসের যে আয়তনের গ্যাস ব্যাপিত হচ্ছে, সেটা হচ্ছে ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের সঙ্গে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। এটাকে আমি লিখছি যে সমচাপ ও উষ্ণতায়, ঠিক আছে, একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে, একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে, ঠিক আছে, একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময়ে মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময়ে, দুটো সেম সময় সেম হবে, দুটি গ্যাস ভিন্ন আয়তনে ছিদ্র ব্যাপিত হলে, ভিন্ন আয়তনে ছিদ্র ব্যাপিত হলে, ভিন্ন আয়তনের ছিদ্র ব্যাপিত হলে, ঠিক আছে, ভালো করে দেখো, ভিন্ন আয়তনের ছিদ্র ব্যাপিত হলে, ঠিক আছে, ব্যাপিত হলে গ্যাস দুটির ছিদ্র ব্যাপিত আয়তন, গ্যাস দুটির ছিদ্র ব্যাপিত আয়তন কি হবে? তাদের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। আয়তন আণবিক
ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা দেখে নাও। আই রিপিট, সমচাপ উষ্ণতায় একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ে দুটো গ্যাস ভিন্ন ভিন্ন আয়তনে বিএবিবি আয়তনে ছিদ্র ব্যাপিত যদি হয়, তাহলে ব্যাপনের হার, ঠিক আছে, ওই ব্যাপিত আয়তনটা, দুটি ছিদ্র ব্যাপিত আয়তন কি হবে, আণবিক ভরের বর্গমূলের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। 2-3বার রিপিট করলাম। আরেকটা যেটা সম্পর্ক হচ্ছে, এখানে আমরা যেটা কি করব, আণবিক ভরের সঙ্গে সময়ের সম্পর্ক বার করব। আণবিক ভরের সঙ্গে যখন সময়ের সম্পর্ক বার করব, তাহলে কি হবে, যে একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে তোমার সেম আয়তনের এ এবং বি গ্যাসকে ব্যাপিত করবো। এবার দুটো গ্যাসের আণবিক ভর নিশ্চয়ই সেম নয়, ভারী হালকার ব্যাপার আছে। হালকা গ্যাস হলে ব্যাপনের হার বেশি হবে, ভারী গ্যাস হলে ব্যাপনের হার কম হবে। সেটা তো আমরা আণবিক ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক বা ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক থেকেই বুঝতে পারছি যে গ্যাস যত বেশি ভারী হবে তার ব্যাপনের হার তত কম হবে, আর যে গ্যাস যত হালকা হবে তার ব্যাপনের হার তত বেশি হবে। এই জিনিসটা আমি এখনই আমার মনে পড়লো, এটা বলা উচিত ছিল আগেই। ঠিক আছে, হালকা গ্যাসের ব্যাপন বেশি হবে ভারী গ্যাসের তুলনায়। তো স্বাভাবিক ব্যাপার, দুটো গ্যাসের ভর সেম নয়, তাই তাদের সেম আয়তন সেম ভলিউমের গ্যাস ব্যাপিত হতে গেলে দুটো ক্ষেত্রে কি হবে, সময় আলাদা লাগবে। আগের ক্ষেত্রে কি ছিল, সময় সেম ছিল, এবং সময় সেম থাকার ফলে ব্যাপিত গ্যাসের ব্যাপিত গ্যাসের আয়তন সেম হওয়ার কথা নয়, কেন ওই ভারী হালকা ব্যাপার আছে। বোঝা গেল তো, ক্লিয়ার হলো তো? ঠিক আছে। তো এখন যেহেতু আয়তন সেম রেখেছি দুটো গ্যাসের, তো সময় নিশ্চয়ই সেম লাগবে না, দুটো গ্যাসের সময় আলাদা লাগবে। তো সেটাও আমরা দেখব। নেক্সট আমরা যেটা দেখব, এইটুকুর মধ্যেই চেষ্টা করব, সেটা হচ্ছে ছিদ্র ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময়। ছিদ্র ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময় ও আণবিক ভরের সম্পর্ক। ঠিক আছে, দেখে নাও। তো ফার্স্ট দুটো লাইন, ঠিক আছে, এই নির্দিষ্ট চাপ উষ্ণতায় একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে, এইটুকু তো সেমই থাকবে। ঠিক আছে, তো ওইটুকু লাইনে আমার লেখার দরকার নেই। এইটুকু পয়েন্ট আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে চালান করে দিচ্ছি। এবার কি হবে, সময় নিশ্চয় আলাদা লাগবে। এরপরে পয়েন্ট যদি আমি লিখি ডট 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 দিয়ে, সেটা কি দাঁড়াবে, যে মধ্য দিয়ে এ গ্যাসের ভি আয়তন, কি লিখতে পারি, ভুলে যাচ্ছি, এ গ্যাসের ভি আয়তন, ভি আয়তন টি এ সময়ে কি হবে, ছিদ্র ব্যাপিত হবে। তাহলে এ গ্যাসের বি আয়তন টি এ সময়ে যদি ছিদ্র ব্যাপিত হয়, তো বি গ্যাসের সেম ভলিউম কি হবে, টি বি সময়ে ছিদ্র ব্যাপিত হবে। এবং বি গ্যাসের ওই আয়তন বা ওই সম আয়তন কি হবে, টিবি সময়ে ছিদ্র ব্যাপিত হয়। দেখে নাও, দুটোরই আয়তন সেম। এই গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের সময় হচ্ছে টি এ, আর বি গ্যাসের ব্যাপনের সময় হচ্ছে টিবি। বোঝা গেল তো? তাহলে এখানে আমরা ব্যাপনের হার আর এ ইকুয়াল টু কি লিখতে পারি, বি বাই টি এ, আর আর বি আমরা কি লিখতে পারি,
ভি বাই টিবি, এর মধ্যেই আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। এখান থেকে আমরা লিখতে পারি ভি বাই টি এ বাই ভি বাই টি বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। দেখে নাও, হয়তো দেখতে পাচ্ছ না, আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। আবার আর এর জায়গায় আমরা ভি বাই টি এ আর বির জায়গায় ভি বাই টি বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি টি বি বাই ই এ রুট ওভার এম বি বাই এম এ। দেখতে পাচ্ছি, দেখো, টি বি বাই টি এ ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। বোঝা গেল? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে সময় আণবিক ভরের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, ওই যে সেম লাইন, সমচাপ উষ্ণতায় একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট আয়তনের দুটি গ্যাস ভিন্ন ভিন্ন সময়ে যদি ছিদ্রব্যাপিত হয়, তাহলে ওই সময় যে ভিন্ন ভিন্ন সময়ে যে ব্যাপন হয়েছে সেটা আণবিক ভরের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক হবে। আগেটা ব্যস্তানুপাতিক ছিল, এবার সমানুপাতিক হবে। তো পয়েন্টটাকে একটু ছোট্ট করে লিখে দিই। সম উষ্ণতা ও চাপে, ঠিক আছে, একই আয়তনের দুটি গ্যাস, দেখে নাও, সমচাপ উষ্ণতায় একই আয়তনের দুটি গ্যাস, ঠিক আছে, দুটি গ্যাস একই সছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে, একই সছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে যে ভিন্ন ভিন্ন সমচাপ উষ্ণতায় একই আয়তনে দুটি গ্যাস একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে যে ভিন্ন ভিন্ন সময়ে ছিদ্র ব্যাপিত হয়, ছিদ্র ব্যাপিত হয়, তা তাদের আণবিক ভরের বর্গমূলের কি হবে? সমানুপাতিক, সমানুপাতিক হবে। ঠিক আছে, দেখে নাও, সমচাপ একই আয়তন দুটি গ্যাস একই সচ্ছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে যে ভিন্ন ভিন্ন সময়ে ছিদ্র ব্যাপিত হয়, তা তাদের আণবিক ভরের বর্গমূলের কি হবে? সমানুপাতিক হবে। বোঝা গেল? এটাকে ভালো করে পড়বে। এরপরে আরো দুটো ছোট ছোট পয়েন্ট আছে, সেটা আমাকে ডিসকাস করতে হবে। সেটা হচ্ছে, বোর্ডটা মুছে দিই, আর বেশি নেই, হয়ে গেল। ঠিক আছে, এবার যে পয়েন্ট আমরা ডিসকাস করব, এতক্ষণ তো চাপ নির্দিষ্ট ছিল, এবার আমরা শুরুর উষ্ণতা নির্দিষ্ট রাখি। উষ্ণতা যদি নির্দিষ্ট রাখি, তাহলে দেখব যে ব্যাপনের হার যেমন আণবিক ভরের বর্গমূলের সঙ্গে যেমন ব্যস্তানুপাতিক, ভারী গ্যাস ব্যাপনের জন্য সময় বেশি নেবে আর হালকা গ্যাস ব্যাপনের জন্য কম সময় নেবে, ঠিক সেরকম চাপের সঙ্গে আবার সমানুপাতিক হয়। চাপ বাড়লে ব্যাপনের হার বাড়বে, চাপ কমলে ব্যাপনের হার কমবে। বোঝা গেল তো? আর ব্যবহার আছে, দুটো লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার বা ছিদ্র ব্যাপনের হার, কোনো গ্যাসের
ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার গ্যাসটির বা ওই গ্যাসটির, ঠিক আছে, ব্যাপনের হার গ্যাসটির চাপের সঙ্গে সমানুপাতিক, গ্যাসটির চাপের সঙ্গে সমানুপাতিক। দেখে নাও, হয়তো দেখতে পাচ্ছ না, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপন বা ছিদ্র ব্যাপনের হার গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক এবং আণবিক ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভরের, এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে দেব, বর্গমূলের, চাপের সঙ্গে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখে নাও, আণবিক ভরের বর্গমূল। তাহলে এটাকে যদি আমরা সামারাইজ করি ইকুয়েশন দিয়ে, আর ভ্যারিজ অ্যাজ পি বাই রুট এম, বোঝা গেল। এবার যদি এটাকে দুটো গ্যাস ধরে নিই, ঠিক আছে, দুটি গ্যাস, এ গ্যাস বি গ্যাস, একটা এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস, দুটো ক্ষেত্রেই টেম্পারেচার উইল রিমেইন কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এ গ্যাসের ব্যাপনের হার আর এ, বি গ্যাসের ব্যাপনের হার আর বি, এ গ্যাসের চাপ হচ্ছে পি এ, বি গ্যাসের চাপ হচ্ছে পি বি, এ গ্যাসের আণবিক ভর এম এ, বি গ্যাসের আণবিক ভর এম বি। তাহলে আমরা লিখতে পারি আর এ ভ্যারিজ অ্যাজ পি এ বাই এম এ রুট ওভার, একইভাবে আর বি ভ্যারিজ অ্যাজ পি বি বাই রুট ওভার এম বি। এখান থেকে আর এ বাই আর বি ইকুয়াল টু কি হবে, পি এ বাই পি বি, ঠিক আছে, রুট ওভার এম বি বাই এম এ। দেখে নাও, বোঝা গেল তো? এই তো জিনিস, সহজ, হোপফুলি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটা দিয়ে অঙ্কগুলো আসবে, অঙ্ক করতে হবে। আরেকটা যেটা জিনিস আমরা ছোট্ট করে পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে ব্যবহার গ্যাসের, বাস এটা লিখে দিলেই হয়ে যাবে, গ্যাসের ব্যাপন ও ছিদ্র ব্যাপনের ব্যবহার। এটা মূলত তোমার শুধু ব্যবহারের মূল নাম মনে রাখলেই হবে। এক তো আমরা আণবিক ভর বার করতে পারবো, দুটো গ্যাসের মিশ্রণ থেকে উপাদান গ্যাসগুলোকে আলাদা করতে পারবো, আর একটা যেটা বলছে সেটা হচ্ছে মাস গ্যাসের উপস্থিতি নির্ণয় করতে পারবো। তাহলে তিনটে পয়েন্ট মনে রাখবে। একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয়, একটা করতে পারবো। আর একটা হচ্ছে গ্যাস মিশ্রণ থেকে উপাদান গ্যাস আলাদা করতে পারবো। দুটি গ্যাস মিশ্রণ থেকে উপাদান গ্যাসগুলি পৃথকীকরণ, উপাদান গ্যাসগুলির পৃথকীকরণ। দেখে নাও, দুটি গ্যাস মিশ্রণ থেকে উপাদান গ্যাসগুলির পৃথকীকরণ। আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে খনিতে মার্স গ্যাসের উপস্থিতি নির্ণয়। খনিতে মার্স গ্যাস মানে হচ্ছে মিথেন, ঠিক আছে তো, মার্স গ্যাসের উপস্থিতি নির্ণয়। এই তো হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। খনিতে মার্স গ্যাসের উপস্থিতি নির্ণয়,
দুটি গ্যাস মিশ্রণ থেকে উপাদান গ্যাসগুলির পৃথকীকরণ আর গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয়। বোঝা গেল তো? তো এইটুকুই থাকবে আজকের পড়া, ঠিক আছে।